সবাইকে শুভেচ্ছা। এতক্ষণ আপনারা শুনলেন এবং বসেছিলেন আপনারা। তো আমরা সে কথাটা শুরু করবো এরকম। তো আমি নিজেও আসলে এই বিষয়টা জানতাম না যে ইজারাদারি ব্যবস্থা আর জমিদারি ব্যবস্থা। আরো খোলামেলা বললে কথাটা এরকম যে ব্রিটিশদের যে জমিদারি ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত ফলে কেমন ধরনের জমিদার আমরা পাইলাম, আর তার আগের যে মুঘল আমলের নবাবীদের যে জমিদার ছিলেন তাদের আর এদের এই দুই জমিদারের ভেদটা কোথায়, আর এইটা বোঝার আগে আমরা আসলে কয়েকটা আমি একটু আগের পয়েন্টটা আনতে চাই। সেটা হচ্ছে 1757 সালে 23 জুন আমরা যখন পরাজিত হলাম, চক্রান্ত করে আমরা যখন চক্রান্তের শিকার হলাম, তারপর ব্রিটিশরা ক্ষমতা নিলেন। কিভাবে নিলেন? আমরা রবীন্দ্রনাথের ভাষায় বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। তো এই বণিক সে যখন রাজদণ্ড পেল, তার আগে কি অবস্থা? পলাশী যুদ্ধের আগে, পলাশীর যুদ্ধের আগে একজন তাঁতি, আমাদের এখানকার তাঁতি বলে আমরা যাদেরকে চিনি, তাঁতি তার যে কোনো পণ্য উৎপাদনের সময় তার মোট খরচ, তার খরচের সঙ্গে উনি 33% লাভ রেখে উনি মাল ছাড়তেন। এবং ব্রিটিশের সঙ্গে 1757 আগের সঙ্গে পরে তফাৎটা কোন জায়গায়? কেন মাত্র আমার মাথায় 1793 খ্রিস্টাব্দে হতে এই চিরস্থায়ী বন্দোবস্ত আসে। তার আগে 20 বছর হয়েছে 5 সালের জন্য, 5 বছরের জন্য জমিদারি 2 বার দিচ্ছে, তারপর 10 সালের একবার দিচ্ছে। কিন্তু 1765 সালে আমাদের এখানে প্রথম কৃষক বিদ্রোহ দেখা যায় ব্রিটিশদের বিরুদ্ধে 5 বছরের মাথায়। কোন খেলাটার কারণে এত দ্রুত জনগণ ব্রিটিশদের বিক্ষুব্ধ হয়ে উঠল কেন? এইটা একটা প্রশ্ন। এই প্রশ্নের সঙ্গে আপনার এই প্রশ্নের মাথায় রেখে আসেন, আচ্ছা পরের প্রশ্ন সেটাই যাই। কথাটা হচ্ছে ব্রিটিশরা ক্ষমতা নেওয়ার পরে আমরা জানবো যে 8 কোটি, ওই মুহূর্তে রবার্ট ক্লাইভের বাৎসরিক বেতন ছিল 2 পাউন্ড, মাত্র 2 পাউন্ড বাৎসরিক বেতন। আর তারা সিরাজউদ্দৌলার যে রাজকোষ, সেখান থেকে তারা লুট করলো 8 কোটি টাকা, 8 কোটি পাউন্ডের। এখন এই টাকায় তাদের পরবর্তী কাহিনীগুলো ঘটে। আমি এই কথা বলবো না যে এই ব্রিটিশরা আসছে সেই 100 বছর 150 বছর ধরে তারা এই চর্চার ভিতর ছিল, কিন্তু তারা বারবার আমাদের সাথে আমাদের নামে যুদ্ধে পরাজিত হয়েছে। আমি এই কথা বলবো না যে তার উন্নত অস্ত্রের কারণে তারা আমাদের সাথে জিতেছে, কারণ এর আগেও তো তাদের উন্নত অস্ত্র ছিল, এর আগেও তারা আমাদের কাছে পরাজিত হয়েছে 100 বছর ধরে। এটাও বলবো না 1498 সালে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন, প্রথম ইউরোপিয়ান। তার প্রায় 29 বছর পরে, মানে 1526 সালে আসেন মোগলরা। মোগলরা এসে ভারতবর্ষ তারা বেশ দখল করে নিয়ে ফেলল। আর তাদেরও 30 বছর আগে ইউরোপিয়ানরা বাংলায় ভারতবর্ষে আসলেন 1498। তারা ব্যর্থ হলেন কেন? ইউরোপিয়ানরা তারা যদি উন্নত সভ্যতাই হবে। এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম, কারণ আমি ইজারাদারি ব্যবস্থা এবং এই জমিদারি ব্যবস্থা এই ব্যাখ্যাটাই চাইতে চাই। আমাদের এখানে ধরেন জমিদারি ব্যবস্থা, এই প্রশ্ন যে মুঘল আমলের জমিদারি ব্যবস্থা আর অর্থাৎ পলাশীর যুদ্ধের আগের জমিদারি ব্যবস্থা এবং তার পরের জমিদারি ব্যবস্থাটা তফাৎটা কোথায়, এই প্রশ্নের আগেও আমরা যাইতে চাই। ব্রিটিশ পার্লামেন্টে অনেকবার কথা উঠেছে, প্রশ্নটা এরকম ছিল সরাসরি যে এই ভারতবর্ষের মালিক কারা, কোম্পানির রাজনৈতিক ভূমিকা কি হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলার ক্ষমতা নিল, বাংলাদেশের উড়িষ্যা, তাদের রোলটা কি হবে? তার কারা অধীনে যাবে? তারা টাকা ছাপাচ্ছে মুঘল সম্রাট শাহ আলমের নামে, তারা মুঘল শাহ আলমকে তারা এখানকার
তারা তাকে রাজস্ব দিচ্ছে ব্রিটিশরা, দিয়ে তারা এটা কর্তৃত্ব নিয়ে নিচ্ছে। আর তারা কার অধীন? তারা ব্রিটেনের রানীর অধীন না মুঘল সম্রাটের অধীন? এই প্রশ্ন হাজির হয় ব্রিটেনের তিনবার। একবার হলো 1776, একবার 1446 সালে, আর একবার হলো 1793 সালে। এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে এবং তো তারা যখন কি করবে ব্রিটিশরা, এই দুইটা কাজ তারা করে। প্রথমে যে কাজটা করে, যে ধরেন আপনি যখন মাল বিক্রি করতেছেন, আপনি একটা শার্ট বা কাপড় বানিয়েছেন, এই কাপড় আপনার কাছে ক্রেতা আছে, আরো কলিগরা আছে। বলা হচ্ছে একজন ব্রিটিশ আমলা, তার নাম আলেকজান্ডার ডাউ, উনি বলছেন বাংলায় মোট এক অদ্ভুত একটা ঝুড়ি, যেটা সারা দুনিয়া থেকে এখানে কিছু পণ্য এসে পড়ে। অর্থাৎ ছাড়া এবং বলা হচ্ছে বাংলায় এমন একটা ঝুড়ি যেখানে এই পণ্য এখানে যাকে এমন কিছু নেই পাওয়া যায় না। এরা শুধু রপ্তানি করে, আমদানি করে। একটা জিনিস বাংলা আমদানি করতো, তার নাম তুর্কির ঘোড়া। আচ্ছা, এই বাংলা কি হলো একটা রপ্তানিকারী দেশ থেকে পৃথিবীর, তারও আগে এই তথ্যটা বলে রাখি আপনাদের। বাংলায় যখন সারা পৃথিবীর যে মোট উৎপাদন, সে মোট উৎপাদনের 8 ভাগ, মোট উৎপাদনের 8 ভাগ উৎপাদন করে বাংলা। আর ওই মুহূর্তে ইংল্যান্ড কত উৎপাদন করে জানেন? 0.5। ইংল্যান্ড হচ্ছে সারা পৃথিবীতে ইংল্যান্ডের অবদান 0.5, আর আপনার এই বাংলাদেশের অবদান হচ্ছে 8 ভাগ। পৃথিবীর ধনীতম একটা রাষ্ট্র হচ্ছে আপনার এই দেশটা। এই দেশটা মুহূর্তে গরিব দেশে পরিণত কেমন হলো? এই কারণে হলে যখন এই ব্যবসায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যবসায়ী গ্রুপ, অর্থাৎ আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নাম দেই আমরা, যদি এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কি করলো, যে আরো কলিগদের তাড়ায় দিল। অর্থাৎ সারা পৃথিবীর যত দেশ থেকে বাংলায় ব্যবসা বাণিজ্য যারা যারা করতো, এদেরকে সবাইকে তারা বাদ দিয়ে দিল। এমন একচেটে হবে এই বাদ দিয়ে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র বাংলার কৃষক, বাংলার যে কারিগর, বাংলার যে তাঁতি, তার কাছ থেকে পণ্য কিনবে। আর একটা তথ্য দিই, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশের নাম কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কত ভাগ লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত? 12 ভাগ লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। মজার কাহিনী হচ্ছে, আপনার দেশ 1836 সালে যেটা রিপোর্ট আছে, শিক্ষার উপর, আমরা ভুলে গেছি, সেই শিক্ষার উপর আপনি দেখবেন যে ওই মধ্যে 19% লোক মাত্র কৃষিকাজের সঙ্গে যুক্ত। বাংলার মাত্র 19% লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত। তার মানে বাকি 80% লোক কৃষিকাজ করে না। কি করে? শিল্প, তারা কারিগর, তারা নৌকা চালায়, তারা সারা দুনিয়ায় বাণিজ্য করে বেড়ায়। আপনার বাংলার লোক, এই 20 ভাগ লোকই আবার আপনার দেশের চাহিদার যে খাবার, তার 3 গুণ বেশি তারা ফসল ফলায়, এই 20 ভাগ লোক। এখন আমি এই কথার মধ্যে চাইতে যাওয়ার এই জন্য যেতে চাচ্ছিলাম যে এই মানুষগুলোকে কি করা হলো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অন্য যে কোম্পানিগুলো, আমরা আরব বণিকের কথা বাদ দিই, তুরস্কের চায়না বণিকের কথা বাদ দিই, ইরানি বণিকের কথা বাদ দিই, সারা দুনিয়ার বণিকের কথা বাদ দিই, খোদ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ও তারপরে আছে ধরেন পর্তুগিজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ যতগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবাইকে বাতিল করে দিয়ে শুধুমাত্র মাল বেচাইতে হবে মাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এইবারে কাহিনীটা হলো কি, তারা বাংলাটা নিয়ে নিল, তারা তাদের কাছে মাল বিক্রি করতে বাধ্য থাকলাম, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ দুর্ভিক্ষের মুখে পড়ল। কারণ আমার মাল, আমি যে মাল উৎপাদন করতেছি, যে কাপড় বানাচ্ছি, সেই কাপড় তো আর কেউ কিনতে আসতেছে না, কোনো পার্টি এখানে নাই, কিনতেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে সে যে রেট দিচ্ছে আমাকে সেই রেটের কাছে দিতেছে, আলাপ শেষ। এখন কি ভাই বেচা হয় না বেচা, বাইরে পরিশ্রম করে মুসলিম, আমরা সারা দুনিয়াকে কাপড় পরিয়েছি এই বাংলা। আপনাদের একটু বলে রাখি, এই তথ্য দেই, 1650 সালে বাংলা ইউরোপে শুধুমাত্র বাংলাদেশের সমুদ্র বাণিজ্য 80% বা 90% তো আমরা স্থলপথে বাণিজ্য করি, শুধু সমুদ্র পথে মাত্র হলো 10%। সেই সমুদ্র পথে হিসেবটাই দিচ্ছি, 1650 সালে আমরা ইউরোপে কাপড় রপ্তানি করেছি 10 লক্ষ গজ।
আর 1750 সালে 100 বছরে আমাদের রপ্তানি বেড়ে দাঁড়ালো 10 কোটি গজ, অর্থাৎ 100 গুণ কাপড় বেশি উৎপাদন করতে হলে ইউরোপে রপ্তানি করতে ইউরোপে। এইটা আমি কেমন করে করেছি? আমরা কি কারখানা করেছি? প্রশ্ন আসতে পারে, কারণ কাপড়ের কারখানা পৃথিবীতে প্রথম হয় 1780 সালে লিভারপুলে। তার আগে আমরা কিভাবে এই কাপড়গুলো উৎপাদন করলাম? 100 গুণ চাহিদা, 100 গুণ বেশি উৎপাদন করলাম শুধুমাত্র সমুদ্র পথে। আরো তো অন্যান্য দেশ আছে, সেটা কি আমি বললাম? কারণ আমাদের এখানকার ইউরোপের যে অর্থাৎ কারখানা সিস্টেমটা কি? পিরামিডের মতো উপরে একজন মালিক থাকে, সে ফুলে ফেপে ওঠে। বাংলায় সেটা হয়নি। বাংলায় এখানে কারিগর তৈরি হলো, তারপরে দক্ষতা বৃদ্ধি করা হলো, এর মধ্য দিয়ে আমরা এই বৈশ্বিক যে চাহিদা, সেই চাহিদাটা আমরা পূরণ করে দিয়েছি বাংলা। তো এরকম কাপড় উৎপাদনকারী একটা দেশ, সেই দেশ তার শিল্পে আমরা মুহূর্তে আমরা ফেসে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এইবার আমি ইজারা করে পরে যাবো, কারণ এটা কিভাবে ধাক্কায় গেল আপনাদের মনে আছে? এই তথ্যটা আমরা মাথায় প্রশ্নটা করতে বলছিলাম কেন? আচ্ছা, রবার্ট ক্লাইভ আমরা জানেন যে জর্জ ওয়াশিংটন তার ইংলিশ নাকি? জর্জ ওয়াশিংটন, জেফারসন, ওরা যখন আমেরিকাকে আলাদা করে দিল তার মাতৃভূমি ব্রিটেন থেকে, রবার্ট ক্লাইভ আর লর্ড কর্নওয়ালিস তারাও তো এটা করতে পারতেন যে আমরা বাবা ইংল্যান্ড মারা খাও, আমরা এটা নিয়ে এসে আমরা এটা থাকবো, এটা হতে পারতো না? তারা যদি সম্পর্কটা বাঁচান না করে এটা করতে পারতো, কিন্তু এই ভাবনাটা তাদের মাথায় ঢুকে গেছিল ইংলিশদের মধ্যে। এই ভাবনাটাও ঢুকছিল। মজার কাহিনী কিরকম? 1776 বেশি দিন না গেল, কারণ 1757, 67, 76 মানে 20 বছরের মধ্যেই আমেরিকা স্বাধীন হয়ে গেল। অর্থাৎ আমেরিকার মধ্যে বিশাল বাজার যখন এই গ্রেট ব্রিটেনের ব্রিটিশরা যখন হারায় ফেললো, তখন তারা বলতো আমরা সারা পুরো চাপটা তাদের এখন ভারতবর্ষের মধ্যেই লুটপাটের মধ্যে এসে আটকা পড়ল। এখন তারা আলাপ শুরু করলো ভারতবর্ষের মালিককে, বাংলার মালিককে হবে। এই প্রশ্ন কেন? এই প্রশ্নটা দেওয়ার আরো একটা তথ্য নেই। তারা শুধু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে জানেন? শুধুমাত্র অন্যান্য বাণিজ্য যে অন্যান্য দেশকে বাংলাদেশকে বিদায় করছে তাই না, ওদের নিজের দেশের কোন ব্রিটিশরাও যদি বাংলাদেশে বাণিজ্য করতে চাইতো তাহলে তারা ঢুকতে দিত না। শুধু ওমরাই ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কয়েকজন আছে তারাই শুধুমাত্র এখানে বাংলা দুটো করে হবে, অন্য ব্রিটিশ একজন সে আসতে পারবে না। এখন এই আলাপের ভিতর তাদের সংসদে আলাপটা হলো 3 বার, যেটা বললাম 1776, 1784, আমেরিকা হারাইছে যে বছর তারা 1776, সেই বছর তাদের পার্লামেন্ট আলাপ করে ফেলে বাংলা কার এখানকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ভূমিকা হবে। তখন তারা বললো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আমাদের ন্যূনতম হলে একটা যোগাযোগ রাখছে না। এরা প্রস্তাব যেটা দিল, ওখানে ইংল্যান্ডের একটা দাবি উঠল যে বাংলায় যে রানী ভবানীর মতো বিশাল জমিদার পুরো বাংলাদেশে সেই নাটোর থেকে পিরোজপুর পর্যন্ত, দক্ষিণবঙ্গ পর্যন্ত, কুষ্টিয়া পর্যন্ত তার জমিদারি রানী ভবানী, সেই জমিদারি রঙ্গিত ঘটে এইদের এই জমিদারিগুলো ভাঙার মধ্য দিয়ে ছোট ছোট ভাগ করতে হবে, কোনো ব্যক্তির বিকাশের মধ্য দিয়ে এই জায়গাটা চাইতে হবে। এখন মাথায় তো লর্ড কর্নওয়ালিস এখানে হাজির হয়েছেন একজন ছোট্ট পদের কেরানি হিসেবে, এখানে থেকে সে বড় রাট হয়ে গেছে। আর ব্রিটেনে যিনি এই প্রস্তাবটা দেন তার নাম উনি একজন নিজেকে ফরাসি বিপ্লবী দাবি করতেন। ফরাসিরা এখন ওই সময় ইংল্যান্ডে আজকে যেমন আমাদের দেশের বিপ্লবীরা সম্পর্কে চীন এবং রাশিয়ার সাথে কারো যদি যুদ্ধ হবে তার পক্ষে থাকা, সে সময় ফ্রান্সের পক্ষে থাকা একটা বিপ্লবীর পরিচয়। তবে ফরাসি দেশের এই যে গণতান্ত্রিক সংগ্রাম তার সঙ্গে আমি ঐক্যমত পোষণ করছি। তার নাম হচ্ছে ফিলিপ ফ্রান্সিস ফিলিপ। তিনি দাবি করেন যে এইটা পরে মূলত লর্ড কর্নওয়ালিসের দাবিতেই তারা মেনে নেয় কি, যেখানকার ভূমি ব্যবস্থার বদল ঘটা যায়, কারণ ভূমি হচ্ছে সকল উৎপাদনের মূল। এইটার মধ্যে আমাদের হাত দিতে হয়। এইবার তারা হাত দিলেন, কেমন হাত দিলেন এই আলোচনাটা আমাদের এখন দরকার। জমিদার কি করে?
জমিদার হচ্ছে ওদের সাথে তফাৎটা, যে তফাৎটা বুঝেছি, ব্রিটিশরা এসে প্রথম জমিকে রাষ্ট্রের মালিকানা নিয়ে গেল। মুঘল আমলে অর্থাৎ নবাবী আমলের আগে আজকে আমাদের জমির মালিক কি আসলে রাষ্ট্র না, কিন্তু তাই বলি দেখা আমরা রাষ্ট্রকে আগে খাজনা দিই। কিভাবে খাজনা আমরা হাতে রাখেন? আজকে 20 বছর আগে জমির যে খাজনা ছিল রাখা, এখন জমির খাজনা তাই আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা জমির মালিক, আমরা রাষ্ট্রকে আগে খাজনা দিই। যতদিন পর্যন্ত খাজনা দেবো ততদিন পর্যন্ত রাষ্ট্র এখানে বাহাদুরি করতে হবে না। বিষয়টা এরকম মুঘল আমলে তাই তাই ছিল যে রাষ্ট্রকে খাজনা দেওয়া হবে, কিন্তু আমি যতদিন খাজনা দেবো ততক্ষণ পর্যন্ত এই জমির মালিক হচ্ছে আমরা, অর্থাৎ ব্যক্তি মালিক। সে ব্যক্তিকে, সে ব্যক্তি জমিদার হতে পারে, সে ব্যক্তি জায়গিরদার হতে পারে, সেই ব্যক্তি নতুন বন হোসেন আলীর মতো সেই মাইনিক বন্দ্যোপাধ্যায় হোসেন আলী সেই ব্যক্তি হতে পারে। কিন্তু ব্রিটিশরা এসে যেটা করলেন, জমিদাররা হয়ে গেলেন রাষ্ট্রের কর্মচারী, পূজারা। খেয়াল করে মুঘল আমলে জমির মালিক হচ্ছে জমিদার বা একজন কৃষক, কিন্তু নদীর মালিক একজন জেলে বা একজন মাঝি। আপনার যে যে পেশায় আছে সে তার মালিক। কিন্তু ব্রিটিশ আমলে এসে সেটা হয়ে গেল, আমরা সবাই হয়ে গেল ব্রিটিশের কর্মচারী, খুব জমিদাররা। আর এখনের মধ্যে দেখে কি হতো, এবং এখন জমিদারি কিভাবে করা হচ্ছে ব্রিটিশ আমলে? ব্রিটিশ আমল, মুঘল আমলে কি ছিল? মুঘল আমলে জমি বললাম আপনি খাজনা দিলে আপনি তো রাষ্ট্রের বাহাদুরি করবেন না, সরকার বদলাবে, মুঘল যাবে, পাঠান আসবে, আপনি যে জমি ভোগ করতেছেন উত্তরাধিকারী বংশ পরম্পরায় আপনার জমিতে হাত দেবে না। অর্থাৎ আমি এটা আপনাকে বুঝাচ্ছি যাচ্ছে, জমিদার আপনি বুঝে নিতে পারেন যে আপনার 14 আগে জমিদার ছিলেন, আপনি এখনো জমিদারি থাকবেন। যদি আপনি রাজা যে হবে বা সম্রাট যে হবে তাকে যদি খাজনা দেন, এবং খাজনাটা অপরিবর্তনীয় হিসাব দেওয়া হবে। তুমি এই ফসলে 10 ভাগের 1 ভাগ এটি হচ্ছে একটা হিসাব, আর কোনো হিসাব নেই। কিন্তু এরা যেটা করলো, ব্রিটিশরা যে নিলাম রাখা শুরু করলো, সর্বত্র দর যে দেবে দরদাতা সেভাবে জমিদারি। তফাৎটা বুঝতেছি আমরা, একটা উত্তরাধিকার সূত্রে, আরেকটা হচ্ছে দরদাতার ভিত্তিতে, নিলাম রাখার ভিত্তিতে। এবার ফলে কি হচ্ছে, রাজস্বের হার যে সবচেয়ে বেশি দিতেছে সে বেশি দিবে, তার রাজস্বটা বেশি নেওয়া হচ্ছে। মুঘল আমল বা নবাব মিশকিলা যুদ্ধ কি করতো, বংশপরম্পরা জেনে সেটা দিবে, তোমার সাথে কোনো হাঙ্গামাটা নাই। এর ফলে কি হচ্ছে, জমির মালিক কি হচ্ছে, আমাদের উলিপুরে নন্দবাবু রবীন্দ্রনাথের যে জ্ঞাতি গোষ্ঠী, তার রানী ভবানীর জমিদের ছেড়ে এনে একাকার করে দেওয়া হলো। কারণ রানী ভবানী তো দুর্ভিক্ষের কারণে খাজনা দিতে পারতেছে না, বলতেছে আমার এখানে দুর্ভিক্ষ, কেমন আপনারা খাজনা দিব? আপনার জানেন তেহাত্তরের যে মন্বন্তরের বছরের সবচেয়ে বেশি খাজনা হচ্ছে। এবার কলকাতার যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এনার মতো মানুষেরা তারা জমিদারি কিনতেছে কোথায়, কুষ্টিয়া শিলাইদহে, কুষ্টিয়া শিলাইদহ, শাহজাদপুর, এইসব জায়গায় থাকেন হচ্ছে কলকাতায়, জমিদারি কিনতেছে এখানে। ঠিক একই ঘটনা ঘটে শুরু করলো। আর আগে কি হচ্ছে, এখন আপনার যারা কৃষক আছেন, আমি কৃষক, আমার বলবো প্রতিদিন জমি কেন 1 পাক ঘুরে দিয়ে আসবো, জমির সাথে যে রিলেশনশিপ, এইটা তো জমিতে তোমাকে থাকতে হবে। তুমি যেহেতু জমি থেকে উৎপাদন হবে, তুমি একটা নির্দিষ্ট রেট দিয়ে দিচ্ছ, ঝামেলা শেষ, ফলে তুমি জমিতে বিনিয়োগ করবে। এখন ব্রিটিশরা কি করবে, যদি জমিতে আমি যদি বেশি বিনিয়োগ করি তাহলে কি হবে, খাজনা আমারও পাবে। ওই লাভ দেখি পরের বছর আর্কাইভ দিবে। এবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর দিচ্ছে 10 লক্ষ টাকা দিয়ে, লাভ তো ভালো করছে, ভালো তো উঠছে, এবার মুনিবার নেই, অর্থাৎ যেভাবে নিলাম টাকা হয়। ফলে সে জানে যে এই হ্যারি করে ইনভেস্ট করে কোনো লাভ নাই, যা আছে খুশি খুশি খাও। এইটাই হলো আমাদের ব্রিটিশদের যে জমিদারি ব্যবস্থা, এইটা হলো সেই সিস্টেম। অর্থাৎ এটাকে জমিদারি ব্যবস্থা অ্যাকচুয়ালি বলে, এটা ইজারাদারি ব্যবস্থা। আর মুঘল আমলে আমরা কি দেখতে পাচ্ছি, সে জানে এই গ্রামটা আমরা পত্তন করতে হবে, এখানে যে উৎপাদন হবে যে ইনভেস্ট করবো, এই ফলে সবটাই আমার। ফলে জমির প্রতি ভালোবাসা। আপনারা দেখেন
ব্রিটিশ পূর্ব আমলে জমিদারদের বাস হচ্ছে নিজ নিজ এলাকায়, আর ব্রিটিশ পরবর্তী জমিদারদের বাস হচ্ছে সবগুলোর কলকাতায়। তারা কলকাতা ওখান থেকে তারা কি আমাদের উলিপুরের নন্দবাবু অর্থাৎ মহারানীর স্বর্ণ হয়ে সে হেস্টিংসের একটা তার ইয়ে ছিল, তার চাকর ছিল, সে জমিদারি কিনছে। আমাদের রংপুরের রাজা রামমোহন রায় 40 টাকা বেতনে সে দেওয়ান ছিলেন, সে 6 বছর পরে 10,000 টাকা দিয়ে জমিদারি কিনলেন। 40 টাকা বেতন, 6 বছর সে চাকরি করছে। 10,000 টাকা হিসাবটা করে 2 টাকা 25 টাকা খেয়েছে। ওই টাকা সে কিভাবে পাইল? ওই টাকা দিয়ে সে জমিদারি কিনলো। তারপর সবাই জমি কেনার একটা ইয়ে তৈরি হলো। কারণ ওই যে আমাদের এখন অনেকে নতুনদের টাকা হয়, হাট ঘাট ইজারা নেয় না। আচ্ছা, এবার আমি জমি হিসাবটা দিলাম। এবার আপনারা দেখেন তো, এবার হাট এবং ঘাটের যে প্রশ্ন এবং জলাশয়, তার সাথে এটা মিল খুঁজে পান কিনা? ইজারাদারি ব্যবস্থা, ব্রিটিশ আমলে যে ইজারাদারি ব্যবস্থা ছিল জমি কেন্দ্রিক, দেখেন সেই ইজারাদারের যে শক্ত, সেটা আমরা এখন হাট ঘাট ইয়েতে পাই। প্রতি বছর হাটের খাজনা বাড়ে, জমির খাজনা বাড়তেছে কি সরকারি ভাবে? হাটের খাজনা বাড়ে, ঘাটের খাজনা বাড়ে, জলা এবং জলাশয়ের খাজনা বাড়ে। তার মানে এখানে ইজারাদারি ব্যবস্থা চালু আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে জমি থেকে আমরা জমিদারি, আমাদের পূর্বপুরুষের জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করেছে, কিন্তু ব্রিটিশদের বাকি যে জায়গাগুলো আছে অর্থাৎ জমি থেকে আমরা করলাম, কিন্তু ঘাট হাট আমাদের হয়নি। আমরা উদাহরণ দিই, চিনমারি থেকে রৌমারি একটা নৌকা, আপনি যদি যে নৌকা 100 হাতের একটা নৌকা ধরে, 50 হাতের একটা নৌকা আপনি যদি রৌমারি যান যাতায়াত করেন, সেই নৌকার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। চিনমারি থেকে রৌমারি চাইতে তেল খরচ হলো 2 লিটার, আর নৌকায় লোক ধরে 100 থেকে 150 জন ধরে নেন, আর লোকের দাম কত? 1.5 লক্ষ। লোক ধরতেছে 150 জন, তেল খরচ 2 লিটার। ঠিক চিনমারি থেকে কুড়িগ্রাম যে মাহিন্দ্রা যে গাড়িগুলো আছে না, ওর ভাড়া হলো, ওটা তেল খরচ হয় 2 লিটার। গাড়িটার দাম হচ্ছে 3 লাখ টাকা। আচ্ছা, না আমি যে সময় হিসাবটা করছি 3 লাখ টাকা খরচ হচ্ছে 2 লিটার তেল। আর একই তেল খরচ, এটাতে মানুষ ধরে 10 জন, তাহলে এটাতে মানুষ ধরে 10 জন, তেল খরচ সমান, এতে লোক, এতে ভাড়া হলো 50 টাকা। আর এখানে মাত্র 10 জন লোক, আর নৌকার মধ্যে ভাড়া লোক তেল খরচ সমান, লোক ওটা 150 জন, এর চেয়ে 15 গুণ বেশি, ভাড়া হলো 100 টাকা। কেমন সম্ভব? তার মানে হরভরে যে মাহিন্দ্রা গাড়ি, তার তুলনায় এটার ভাড়া কম 3 টাকা হয় না? 150 লোক ধরলে কিন্তু ভাড়া 197 টাকা খাইবে না। আপনার সড়ক কত প্রতি বছর পিচ ঢালেন, সড়কে ইট লাগান, মাটি ঢালেন, নদীর মধ্যে পিচ ঢালেন, হ্যাঁ, তারপর নদীর মধ্যে 100 টাকা ভাড়া। আচ্ছা, তো নদীর মধ্যে 100 টাকা ভাড়া, সেখানে 3 টাকা ভাড়া হওয়ার কথা, আর সেখানে ওখানে হয়ে গেল 100 টাকা। আর নদীর মধ্যে আমার কোনো ইনভেস্ট নাই। এইটা কেন? এই 97 টাকা কারা খায়? এই 97 টাকা হচ্ছে এই ইজারাদারি যে ব্যবস্থা, তারা খায়। একই অবস্থা হচ্ছে হাটের মধ্যে, একই অবস্থা হচ্ছে জলাশয়ের মধ্যে। ধরেন জলাশয়ে যারা ইজারা হাওরের যে ভাষার প্রাণীর আন্দোলন, এটা সেই সময় সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে তোলপাড় হয়েছিল এই ভাষা প্রাণীর আন্দোলন। তো আমি ওই পয়েন্টটা আপনারা এই সড়কের যে হিসাবটা দিলাম, ঠিক একই হিসাব ওখানকার হিসাব, একই হিসাব হয় না। আর ব্রিটিশ আমলে কি করবো? আপনার জানেন বাংলার নিজস্ব সেচ ব্যবস্থা একটা বই আছে, উইলকক্সের লেখা। উনি বলছে বাংলা যে পৃথিবীর সবচেয়ে ধনীতম রাষ্ট্র দেশ, তার এই সেচ ব্যবস্থাটা, ঠিক আছে, সেচ ব্যবস্থা কেমন করে করতো? বলছে ব্রিটিশরা, সে নিজে একজন ব্রিটিশ, 1933 সালে ভাষণ দিচ্ছেন, বলছে ব্রিটিশরা পলাশী যুদ্ধের পরে এই 150 বছর 200 বছর
তারা নদীগুলো এবং খালগুলোর উপর কোনো ধরনের যত্ন করে না। অথচ বাংলাদেশ দাঁড়ায় আছে, এই ভারতবর্ষ দাঁড়ায় আছে এই নদীগুলোর উপর। বলছে বাংলাদেশ হচ্ছে প্লাবন ভূমির দেশ, বেবিলন মিশর হচ্ছে স্থায়ী, বেবিলন হচ্ছে স্থায়ী জলাধারের দেশ, মিশর হচ্ছে কি জন্য বাংলা হচ্ছে প্লাবন ভূমির দেশ। এখানে নদীর থেকে পানি, নদী পার বাঁধা হবে না, হয় না, নদীর পানি ছড়ায় যায়, কারণ তাদের সেই বৃষ্টির পানি আর নদীর পানির মধ্যে ভেদ আছে। নদীর পানি যে খোলা পানি, সে তার যে স্রোত আছে, এটা দিয়ে তার সঙ্গে মাছ যায় এবং নদী জমিতে ঢুকে, ওখানে মশা থাকে আইডিয়া, মশাগুলো হচ্ছে মাছের উৎকৃষ্ট খাবার। এই যে তার টোটাল অর্থাৎ মশা মাছ খায় এবং ম্যালেরিয়া জিনিসটা বাংলায় ছিল না এই কারণে। কিন্তু এই সব পুকুরের মধ্যে পানি ঢোকে, পুকুরে একটা মুখ খুলে রাখা হয় সবসময়ের জন্য, ফলে ওখানে মাছ ঢোকে। এই সময় বাংলাদেশ মাছে ভালো বাঙালি কথাটা এই কারণে আসছে। তো অনুমতি এই যে কেমন হচ্ছে, মানে এই নদীর উপর মালিক আসলে একটা সমাজ ছিল, নট রাষ্ট্র। কিন্তু ব্রিটিশরা আসার পরে এই নদীর উপর মালিক হয়ে গেল রাষ্ট্র, এবং এর জন্য এখন যে জলকর দেওয়ার ব্যবস্থা রাখা হলো, এই সমস্ত যে কাহিনী, এটার মধ্যে দিয়ে আজকে এই যে ঘাটের যে ইজারাদারি ব্যবস্থা, সেটারই অংশ। ওটা এই এখন আমরা আজকের যে আলোচনার সংযোগ করে নিয়ে আসি। তো আমরা জমিদারি ব্যবস্থা, ব্রিটিশ পূর্ব যে জমিদারি ব্যবস্থা আর ব্রিটিশ আমলের যে জমিদারি ব্যবস্থা, দুইটা ভেদ আমরা জানলাম। ব্রিটিশ আমলের জমিদারি ব্যবস্থা অ্যাকচুয়ালি এটা ইজারাদারি ব্যবস্থা, আর ব্রিটিশ পূর্ব যে জমিদারি ব্যবস্থা ওইটা হচ্ছে জমিদারি ব্যবস্থা। আপনারা দেখবেন আমাদের শেষ করি আমি, আমাদের এখানে জমিদারি ইজারাদারি ব্যবস্থা, ব্রিটিশদের জমিদারি ব্যবস্থা, এটা নিয়ে কথা নাই কেন? কারণটা হচ্ছে টোটাল বুদ্ধিজীবী সম্প্রদায় আমাদের দুইটা মাত্র ব্যক্তি এই জমিদারি ব্যবস্থা বিরুদ্ধে কথা বলেছে, এক মীর মোশাররফ হোসেন, আরেকজন হচ্ছেন কাঙাল হরিনাথ মজুমদার। লালন সেতু লড়াই করেছেন, উনি কথা বলেন, উনি সরাসরি কাঙাল হরিনাথের পক্ষে লাঠি নিয়ে আগায় গেছেন। তো এখন এই ছাড়া বাকি যে মুসলমান হিন্দু যারা বলি, তারা সবাই ব্রিটিশদের চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ভোগে এবং তার পক্ষের লোকটা। আজকে পর্যন্ত যে জমিদারি ব্যবস্থা, সেইটার পক্ষে তারা কথা বলে। যেটা মূল কাহিনী, আপনি যখন জমি থেকে উচ্ছেদ হলেন, ব্রিটিশদের যে জমিদারি ব্যবস্থা অর্থাৎ ইজারাদারি ব্যবস্থা, এটার মধ্য দিয়ে আপনি জমি থেকে যখন উচ্ছেদ হলেন, ওইদিকে তো আগে প্রথমে তাদের যে বাণিজ্য নীতি, বাণিজ্যের কারণে আমাদের দেশের পৃথিবীর শিল্পোন্নত একটি দেশ, সেই দেশ চির দুর্ভিক্ষের দেশে পরিণত হলো, বেকারত্বে পরিণত হলো, সবাই কৃষি দেশে ঢুকলেন। শিল্প প্রধান দেশ থেকে বাংলা হয়ে গেল কৃষি প্রধান দেশ, এটা আমরা কাল ধরে বলি। তো এইটা হওয়ার পেছনকার কারণটা হচ্ছে আমেরিকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে আতঙ্ক থেকে ব্রিটিশরা এই কাজটা করে। কিন্তু তারা করতে চায় একটা, তো নওয়ালিশ সেটা কাছে হ্যাডোমালা, সে নামে জর্জ ওয়াশিংটনের মতো সে ক্ষমতা নিয়ে নিতে পারে। ফলে তার কথা করে মান্য করতে বাধ্য হয়, মধ্য দিয়ে আজকে ব্রিটিশদের যে ইজারাদারি ব্যবস্থা সেটা চালু হয়। জমিদারি ব্যবস্থা গুরুত্ব হয় ব্রিটিশ আমলে, জমিতে হাটে ঘাটে এবং জলাশয়ে ইজারাদারি ব্যবস্থা বাতিল হয়। এবং আমাদের এখানকার যারা রাজনীতি, এখানকার রাজনীতি করে উঠেছে জমিদারি ইজারাদারি ব্যবস্থা উচ্ছেদের মধ্য দিয়ে। আমরা জানি যে 1950 সালে এটাকে আইন পাস করা হয়, 51 সালে 16 মে এটা কার্যকর করা হয়। বাংলাদেশে এই ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে এটা 75তম বছর। বাংলাদেশের মানুষ প্রথম জমি পায় আবার এই 200 বছরের মধ্যে। জমি চকছে, যে জমি এক হাত জমির জন্য খুনাখুনি করে, সেই মানুষের জমি পেয়ে যাচ্ছে। এত বড় ঘটনা, হাতে নাতে উপকার পাওয়া, নগদে লাভ, এটা তো জমিদারি ব্যবস্থা উচ্ছেদের মধ্যে কি হয়েছে, সেইটা আমাদের এখানে ভোগ খাল উৎসবের মতো পালিত হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে না, কারণ আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা যারা ব্রিটিশ আমলে ছিলেন, প্রত্যেকেই ছিলেন তার উপকার করে। বিদ্যাসাগর হচ্ছেন তার মহত্তম পুরুষ। সে বিদ্যাসাগর তার বাংলার ইতিহাস বইটা শুরু করছেন এরকম, হাসিনা আমলে যখন তারেক রহমানকে গালি দিয়ে শুরু করতো, উনি শুরু করতেছেন পামর সিরাজউদ্দৌলা, ওটা বললেন
আর লর্ড বেন্টিং এর করকমলে এই পুস্তকখানা নিবেদিত হইল। আমাদের বিদ্যাসাগর নিঃসন্দেহে সেরা মানুষ, অর্থাৎ তিনি এই পর্যন্ত এবং বাকি সবাই বললাম সারা বসে তার টাকা ধরে না, বাকি সবাই জমিদারি পেয়েছে, সুবিধা পেয়েছে, ফলে তারা জমিদারি ব্যবস্থার পক্ষে কথা বলেছেন, তার পক্ষে থেকেছেন। আজ পর্যন্ত বিশাল যে জমি গাই এটা নিয়ে এখানকার যে বুদ্ধিজীবী সমাজ তাদের কিন্তু এটা না। তো আমরা এখন সবাই নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন, আপনার প্রশ্ন থাকলে ধন্যবাদ সবাই।